প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বহুমুখী চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, সমাধান কি। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন অর্থনীতি বিশ্লেষক এম এ সিদ্দিকী আমার ডানেই, এবং সর্বডানে রয়েছেন আরেকজন অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনায়। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়, তার আগে শুধু বলতে চাই যে দেশের অর্থনীতি বহুমুখী চাপে পড়েছে, সেটি আমি যেটি সূচনাতেই বলছিলাম। আমরা এই চাপের মধ্যেও কখনো কখনো কোনো সূচকে আমরা উকি মেরে দেখছি যে কিছুটা আলো দেখা যাচ্ছে, কিন্তু সেটি কতক্ষণ কতদিন থাকবে, বা যে সূচকগুলো একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সেখান থেকে উত্তরণ কোন পথে। সরকার দায়িত্ব নেবার পর নতুন নতুন কর্মসূচি ঘোষণা করেছে, নতুন উন্নয়ন প্রকল্পের কথা বলছে, মেগা প্রকল্পের কথা বলছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নতুন নতুন কর্মসূচিকে সামনে নিয়ে আসছে, কিন্তু অর্থের সংস্থান কোথায়? এই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে উত্তর খুঁজবার চেষ্টা করব। প্রথমেই জনাব এম এ সিদ্দিকী, আপনার কাছে। আসলে আমরা অর্থনীতি বহুমুখী বা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, আসলে কি ঠিক? হ্যাঁ, আমরা যদিও বেশি আলোচনা করছি এনার্জি ক্রাইসিস নিয়ে বা পেট্রোলের দাম নিয়ে, এই পেট্রোলের দামের সাথে সাথে আমাদের টোটাল সাপ্লাই সিস্টেমে যে একটা মারাত্মক রকম সমস্যা দেখা দিয়েছে সেটা অত দেখছি না। যেমন আমদানিতে প্রথমত র মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে না সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের, কারণ আপনি যদি বর্তমান বিশ্বে বর্তমান যে কেমিস্ট্রির যে ডেভেলপমেন্ট, তাতে পেট্রোকেমিক্যাল বেসড যে কোনো প্রোডাক্ট, কোনো না কোনো প্রোডাক্ট সব ধরনের ইন্ডাস্ট্রিতেই যায়, অল্প আর বেশি। বর্তমানে সারা বিশ্বে পেট্রোকেমিক্যাল প্রোডাক্টের যে প্রাইমারি ফর্ম যেটা, সেই ক্রুডেরও আগের ফর্ম যেটা নেপথা, ক্র্যাকার, এইসব শব্দ দিয়ে বলা হয়, সেগুলোর সাপ্লাই সোর্স বন্ধ হয়ে গেছে। এগুলো সাপ্লাই সোর্স বন্ধ হয়ে যাওয়ার অর্থ সারা পৃথিবীতে এর পরের স্টেজে 2-3 স্টেজের যে ট্রান্সফরমেশন, এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রোডাকশন স্লো হয়ে গেছে, র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে, তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে প্রায় ডবল, কোনো কোনো জায়গায় 3, কোথাও কোথাও র মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে না। মানে এটা কি পেট্রোলিয়াম সংকটের কারণে, পেট্রোলিয়াম জাত সংকটের কারণে এটি যেহেতু গোড়ায় সংকট, সেটির কারণে চাহিদার এবং যোগানে ভাটা পড়েছে, এর কারণে এই কারণে এখন এইটা কিন্তু আমাদের চোখে পড়ছে না এখনো, কারণ সাধারণত বাংলাদেশে র মেটেরিয়ালসের একটা বাফার স্টক থাকে, ধরছে 3 মাসের মতো, বা কোনো কোনোটা 6 মাসের মতো স্টক থাকে। তো আমাদের দেশে এই বাফার স্টক কোনো কোনো জিনিসের, যেমন আমাদের এনার্জি, গ্যাস এবং পেট্রোল, এগুলো আমাদের রাফলি 1 থেকে 1.5 মাসের স্টক থাকে, 36 দিন থেকে 40 দিন পর্যন্ত, 1.5 মাস। আর এটার স্ট্যান্ডার্ড রুল হচ্ছে এটা 90 দিনের 3 মাসের স্টক থাকতে হবে, সেটা আমাদের ক্যাপাসিটিই নাই। আর এই র মেটেরিয়ালসগুলো যদি 3 মাস থাকে, তো 3 মাস 2 মাস পরে আপনি দেখবেন যুদ্ধ তো 1 মাস চলে গেছে, আর 1 মাস গেলেই আপনি দেখবেন যে অসম্ভব রকম জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ র মেটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে। আমরা সেরকম ইঙ্গিত অর্থমন্ত্রীর কাছ থেকেও পেয়েছেন, কারণ উনি তো বিজনেসম্যান, উনি জানেন ঘটনাটা। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে যে সাপ্লাই চেইনে ডিসরাপশন। সেটা হচ্ছে যে আমরা ইস্টে থেকে ইম্পোর্ট করি, চায়না থেকে 24-25% ম্যাটেরিয়াল, র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করি। আমরা এক্সপোর্ট করি কিন্তু মেজর পোর্শন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তো হরমুজ প্রণালী দিয়েই তো যাবে। এখন অল্টারনেট রাস্তা আছে, আমরা এই দিক দিয়ে ঘুরে যেতে পারি, সুয়েজ ক্যানাল দিয়ে যেতে পারি, কিন্তু গেলে এটার যে প্রাইস বেড়ে যাচ্ছে, ফ্রেট বেড়ে যাচ্ছে, সময় বেড়ে যাচ্ছে, এগুলো মারাত্মক রকম ক্ষতি করবে। কারণ বিশেষ করে গার্মেন্টসের যে বায়াররা, ওদের কাজ করবার একটু ডিফারেন্ট টাইপের। ওরা সুযোগ পেলেই বলে আমি তোমার এই প্রোডাক্ট নেবো না, আমাকে ডিসকাউন্ট যদি দাও আমি নিতে পারি। 15 দিন লেট হলে ওরা পেনাল্টি ইম্পোজ করে বসে থাকে। আর আমার যদি 1 মাস 1.5 মাস ডিলে হয়, তাহলে আমরা কোথায় যাব? আচ্ছা, এখন এর ভিতরে দেখা যাচ্ছে স্লো হয়ে গেছে এক্সপোর্ট, আর গার্মেন্টস বায়াররা
এখন চালাকি করছে। একসময় ওরা অর্ডার দিত 3 মাসের 6 মাসে একটা সিজনের, এখন ওরা নাকি 15 দিনের অর্ডার দিচ্ছে। তার মানে এক কনসাইনমেন্ট এক জাহাজ অর্ডার দিচ্ছে। এটা আরো মারাত্মক ব্যাপার। তার মানে ওরাও ভয় পাচ্ছে, ওদের ডিমান্ডও কমে গেছে, কারণ অলরেডি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের বাজেটের সাথে সমন্বয় করতে পারছে না। এই তারপরে আবার বাংলাদেশে আরো সমস্যা হচ্ছে যে আমরা এই পেট্রোলের দামটাকে, গ্যাসের দামটাকে ঠিক রাখার জন্য সরকার সাবসিডি বাড়িয়ে দিয়েছে। আজকে দেখলাম সাবসিডিটা হচ্ছে 60%। টোটাল যে সাবসিডি দেয় তার 60% সাবসিডি যাচ্ছে গ্যাস এবং পেট্রোলে। তো এখন এইটা কিন্তু সরকার সাস্টেন করতে পারবে না বেশি দিন। সাস্টেন করতে না পারলে বাধ্য হয়ে গ্যাস এবং তেলের দাম বাড়াতে হবে। মানে আমার তো ধারণা যে আগামী মাসেই গ্যাস এবং তেলের দাম বাড়াতে হবে, এবং এটা এত বেশি বাড়াতে হবে যে এটা বলার মতো না। সরকার বলছে দাম বাড়াবে না, সমন্বয় করবে। আমার মনে হয় লং রানে সাস্টেন করতে পারবে না। বাড়ানো আর মূল্য সমন্বয়ের মধ্যে পার্থক্য সমন্বয় মানে হচ্ছে ওই যে সাবসিডি দিচ্ছে, আর সরকার তো সাবসিডি দিচ্ছে, একটা কথা তো সরকার স্বীকার করে না। আমার তো মনে হয় এখন পেট্রোল এবং গ্যাসের কনজামশন অর্ধেকে নেমে আসছে। আপনি ঢাকা শহরের গাড়িতে দেখেন, পেট্রোল পাম্পগুলোতে যে দেখেন দিনের অর্ধেকটা দেয়, তাও 10 লিটার করে। সেটা হয়তো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনি বলছেন যে অর্ধেকে নেমে আসছে, অন্যান্য জায়গায় তো ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল না, এটা আপনার ইন্ডাস্ট্রিতে এই ফুয়েল যাচ্ছে না, তো সেখানে তো কমে গেল। তো ইন্ডাস্ট্রিতে যদি ফুয়েল না যায়, ইন্ডাস্ট্রি অটোমেটিক্যালি চাকা ঘুরবে না। তো এটার কিউমুলেটিভ ইফেক্ট, ওই যে আমি বললাম একটা 90 দিনের একটা ট্রানজিশন পিরিয়ড, ব্রেথিং স্পেস আমাদের আছে, সব ইকোনমিতে থাকে। তো সেইটা যখন এক্সস্টেড হয়ে যাবে, তখন এই যে কম প্রোডাকশন হচ্ছে, এই যে কম ইম্পোর্ট হচ্ছে, এই যে প্রাইস বেড়ে গেছে, এগুলোর প্রভাবটা আপনি তখন ধরেন এটা এপ্রিল মাস, মে মাস শেষের দিকে বা জুনের প্রথম দিকে এটা সারফেসড হবে ক্রাইসিসটা। সেই ক্রাইসিস না আসুক, সেটি আমরা চাই। আমরা কামনা করি। ধন্যবাদ জনাব এম এ সিদ্দিকী। আমরা একটু মাজিদুল হক সাহেব আপনার কাছে বলতে চাই, আসলে অর্থনীতি বহুমাত্রিক চাপে পড়েছে বলা হচ্ছে, কোন কোন দিক থেকে মনে করছেন অর্থনীতি? একটি তো বললেন যে পেট্রোলিয়াম বা জ্বালানি সংকটের কারণে একটি চাপ আছে, আর কোথায় কোথায় চাপ দেখতে পাচ্ছেন? বহুমাত্রিক চ্যালেঞ্জের ভিতরে যদি আমার কথা বলতে হয় এটা নিয়ে, সেটা আমি প্রথমে যদি বলি, সেটা হচ্ছে যে সরকার এই মুহূর্তে আপনার সারভাইভ করার প্রশ্ন এসে গেছে। আপনার কিভাবে সারভাইভ করার প্রশ্ন এসে গেছে? কারণ আমার কাছে মনে হচ্ছে যে জ্বালানির সংকট তীব্র হতে যাচ্ছে, এবং আজকেও আমরা নিউজে দেখলাম যে জ্বালানি সংকটের কারণে বা ডিজেল সংকটের কারণে, কারণ ডিজেল তো 70 থেকে 75% সময় ডিজেলই লাগে, ডিজেল সংকটের কারণে আমার অনেক পণ্যবাহী ট্রাক কিন্তু এখন বসে আছে। ঢাকা চট্টগ্রামের ট্রাকগুলো যারা মাল পরিবহন করে তারা বসে আছে। তাহলে মানে এক সাইডে আমরা দেখছি যে পণ্যবাহী ট্রাকগুলো বসে আছে, তারই কি বোঝা যাচ্ছে? এদিকে উবারের সাথে অনেক পিপুল জড়িত কর্মসংস্থানের সাথে, তাহলে কর্মসংস্থান ব্যাহত হচ্ছে। সব সাইডে কর্মসংস্থান ব্যাহত মানে শুরু হয়ে গেছে, কর্মসংস্থানের উপরে প্রভাব পড়া শুরু হয়ে গেছে। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কর্মসংস্থান কমে যাওয়ার পাশাপাশি যেটা হচ্ছে সেটা তো মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে, এবং মূল্যস্ফীতি বাড়বে, না বাড়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই, কারণ জ্বালানি তেলের দাম আপনাকে বাড়াতেই হবে। আরেকটা বিষয় হলো যে সরকার যে চ্যালেঞ্জের মুখে সামনের দিনে পড়তে যাচ্ছে এবং যেটা সমাধান হওয়া উচিত, সরকারকে সতর্ক হওয়া উচিত, সেটা হচ্ছে যে আপনার রিজার্ভ ম্যানেজমেন্ট খুব সুচারুভাবে রিজার্ভ ম্যানেজমেন্ট করতে হবে, ঋণ ব্যবস্থাপনা খুব সুচারুভাবে করতে হবে। আপনি যে এখন ৭১,০০০ কোটি টাকা আমার এই ফিসক্যাল ইয়ারে আমার রাজস্ব ঘাটতি চলমান রয়েছে, তাহলে এদিকে আমাকে সাবসিডি দিতে হচ্ছে। সরকার কমিটেড যে সাবসিডি দিবে, ঠিক আছে সাবসিডি দিক, কিন্তু আমার তো আমি ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিচ্ছে। তাহলে দেখেন চ্যালেঞ্জগুলো, বহুমাত্রিক চ্যালেঞ্জ কিভাবে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। মানে একদিকে আমি ডলার সংকটে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমার আমদানি ব্যয় বেড়ে যাবে। আর একদিকে আমি ডেট ম্যানেজমেন্ট করতে হবে, ডেট ম্যানেজমেন্টের প্রতি সরকার কতটুকু সতর্ক হয়েছে সেটা আমার জানা নেই। আরেকটা বিষয় হলো যে সরকারের যে ঋণ পরিশোধের ব্যয় তো বাড়তেছে, মানে আপনাকে তো টাইমলি ঋণ পরিশোধ করতে হবে। এর ভিতরে যেটা দেখা দিচ্ছে যে রপ্তানি আয় ৮ মাসে কমে গেছে। এর ভিতরে আরেকটা সম্ভাবনা সামনে দেখা দিবে, সেটা হচ্ছে যে রেমিটেন্সের প্রভাব কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে, সম্ভাবনা সংখ্যা দেখা দিচ্ছে। আমি যে আজকে মার্চের মানে রেকর্ড হিস্টোরি রেমিটেন্স পেয়েছি, এটা নিয়ে যে আমি আবেগপ্রবণ হয়ে গেছি, না, আমার রেমিটেন্সের বাজারও কিন্তু টেকসই না।
বাংলাদেশের জন্য রেমিটেন্সের কোনো শ্রমবাজার বাংলাদেশের জন্য টেকসই না। আপনার ইউরোপের শ্রমবাজারও টেকসই না, আপনার মধ্যপ্রাচ্যের শ্রমবাজারও টেকসই না। এর বহু কারণ রয়েছে, এটা হয়তো রাষ্ট্রের অনেক ব্যর্থতাও রয়েছে। সুতরাং বহুমাত্রিক চ্যালেঞ্জ পড়তে যাচ্ছি এবং পড়ে গেছে সরকার। তার কারণ হচ্ছে যে আপনি কিভাবে আমদানি ব্যয় নির্বাহ করবেন, রেমিটেন্সের প্রভাব যদি কমে যায়, মানে রপ্তানি আয় তো কমে গেছেই, এফডিআই মানে নাই বললেই চলে, এফডিআই এখন স্টক আছে $19 বিলিয়ন বাংলাদেশে। তো সুতরাং আপনার যে এবং সামনের দিনে যে আপনার জ্বালানির উপরে নির্ভরশীল যে বিদ্যুৎ মানে বিদ্যুৎ যে প্ল্যান্টগুলো আছে, পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেগুলো তো বন্ধ হয়ে যাবে, খুব দ্রুত বন্ধ হয়ে যাবে, 1-1.5 মাস 2 মাসের ভিতরে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে সামনে লোডশেডিং। আরেকটা বিষয় আমি বলি, আমরা তো শিল্পায়ন নিয়ে কথা বলি সবসময়, শিল্প খাত নিয়ে কথা বলি যে এই শিল্প খাতে এই প্রভাব ওই প্রভাব। আমি কৃষি খাত নিয়ে কি ভাবছি? আজকে কৃষকের সে সময় মতন ডিজেল পাচ্ছে না, কৃষক সে যে সেচ প্রকল্প সেই মানে সেচ দিতে পারছে না। তাই মানে কৃষি খাতে যে আপনার খাদ্যের যে অনিশ্চয়তা, খাদ্যের নিরাপত্তাহীনতা আমরা সামনের দিনে দেখতে পাবো। শুধু এখন যে আমি জ্বালানি সংকট নিরসন করার জন্য যে জ্বালানি আমদানি আমি বিভিন্ন সোর্স বাড়াচ্ছি, আমি বৈচিত্র্য বাড়াচ্ছি আমার বিভিন্ন দেশ থেকে, কিন্তু আমার কৃষি খাতে যদি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং উৎপাদন ব্যাহত হবে, কৃষি উৎপাদন ব্যাহত হলে তো আমার খাদ্যের অনিশ্চয়তা পড়ে যাবে সরকার, রাষ্ট্র। এবং আমার কৃষি আমদানি বাড়ানোর জন্য, কৃষি উপকরণ বা কৃষি দ্রব্য আমদানি বাড়ানোর জন্য আমাকে এখন থেকেই সরকারি পরিকল্পনা গ্রহণ করতে হবে, না হলে কিন্তু আমার আরো চ্যালেঞ্জ বেড়ে যাবে। একদিকে খাদ্যের ঘাটতি, একদিকে জ্বালানির ঘাটতি, এবং একদিকে তো মূল্যস্ফীতি হু করে বেড়ে যাবে। মানুষের জীবনমান তো মানে জীবনমান নিশ্চিত হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখছি না। সেক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে আপনার রাজস্ব আয় কারেন্ট ফিসক্যাল ইয়ারের 8 মাসে আপনি যেটি বললেন 71,000 কোটি টাকার মতো, 71,000 কোটি টাকার মতো হলো আপনার ঘাটতি তৈরি হয়েছে। তো এইখানটাতে রাজস্ব বাড়বার কোনো বা এই কমে যাওয়ার কি চ্যালেঞ্জটা দেখলেন বা কি কারণটা হলো? এই জ্বালানি সংকটটা তো 1 মাসের, কিন্তু ইতিমধ্যে 8 মাসের আমরা তথ্য পেলাম। দেখেন যে কোয়ার জিডিপি অনুপাত কেন বাড়ছে না, আমি যদি আপনাকে খুব সুন্দর করে বলি যে আফ্রিকার দেশ নাইজেরিয়া, উদীয়মান একটা অর্থনীতির দেশ, নাইজেরিয়াতে কোয়ার জিডিপি অনুপাত 13%, বাংলাদেশে 6%-এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। আচ্ছা, তাহলে আমি যে আজকে নাইজেরিয়াতে আপনার এফডিআই স্টক $75 বিলিয়ন, বাংলাদেশে $18 বিলিয়ন, $19 বিলিয়ন। আমাদের সমস্যাটা কোথায়? কেন কোয়ার জিডিপি অনুপাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না? কারণ হচ্ছে যে সব রাজনৈতিক সরকারের সময় যেটা আমাদের দেশে দেখা গেছে, সেটা হচ্ছে যে আমরা কর অব্যাহতির একটা সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে, কর ফাঁকির সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে, কর আহরণের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য এখনো পর্যন্ত আমরা বিল্ড আপ করতে পারিনি, এস্টাবলিশ করতে পারিনি। আরেকটা সবচেয়ে বড় বিষয়, খুব ভালো একটা প্রশ্ন করেছেন আমাকে, কারণ হচ্ছে যে এখন কর আপনার রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতি বিভাগ নিয়ে যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ এখনো পর্যন্ত ঝুলন্ত রয়েছে। বাংলাদেশের অর্থনীতির যে চরিত্র, বাংলাদেশের যে মানুষ কর দিতে চায় না, কর ফাঁকি দিতে চায়, এই মুহূর্তে কেন এই অধ্যাদেশটা এখনো ঝুলন্ত থাকবে? তাহলে তো সরকার এটা বিপদে পড়ে যাবে, সরকার টেকসই হওয়ার একটা প্রশ্ন উঠে যাবে। ধন্যবাদ জনাব মাজেদুল হক। আমরা ফিরবো আবার আলোচনায়, নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আমাদের আলোচনার বিষয় বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, সমাধান কি? এ নিয়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এম এ সিদ্দিকী এবং রয়েছেন মাজেদুল হক। আমরা এই দুই অর্থনীতি বিশ্লেষককে নিয়ে আজকের আলোচনা শুনছি। জনাব এম এ সিদ্দিকী, আপনার কাছে আমি একটু জানতে চাই, যেটা বিরতির আগে মাজেদুল হক সাহেব বলছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর আর্থিক খাতের নানানমুখী সংস্কারের উদ্যোগ নিয়েছিল। কতখানি পেরেছে আর পারে নাই সেই হিসেব তো আপনার কাছে আছে আমি মনে করি। কিন্তু এরই মধ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আমরা যেটা দেখছিলাম, যে কর আহরণ বাড়ানোর জন্য বা রাজস্ব আয় বাড়ানোর জন্য এই রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজানোর একটি উদ্যোগ নিয়েছিল, যেটিকে বলা হচ্ছিল যে কর নীতি এবং বাস্তবায়ন, এই দুটিকে পৃথকীকরণ করা, মানে তাদের মধ্যে একটি চ্যালেঞ্জের জায়গা তৈরি করা। যিনি নীতি গ্রহণ করবেন তিনিই বাস্তবায়ন, এর মধ্যে একটি নানান রকম
অন্যায় অনিয়মের আভাস আমরা পেয়েছি বিভিন্ন সময়, কিন্তু সেটি এসে দেখছি নির্বাচিত সরকার এসে সেটিকে খুব গুরুত্ব পাচ্ছে, বা এটি আদৌ আইনে পরিণত হবে কিনা, পার্লামেন্টে উত্থাপন হবে কিনা, সেটি একটি দোলাচল তৈরি হয়েছে। এর পরিণতি কি হতে পারে? আসলে আপনি যদি আমাদের দেশের ট্যাক্স জিডিপি রেশিও 6%, যেটা 15%-এর নিচে হওয়া উচিত না বর্তমান অর্থনীতির কন্ডিশন দেখে, কিন্তু এটা কেন কম এই ব্যাপারে আমাদের সবচেয়ে সস্তা ওপিনিয়ন হচ্ছে যে ব্যবসায়ীরা ট্যাক্স দেয় না। কিন্তু সারা দুনিয়ার যত গবেষণা বাংলাদেশ সম্পর্কে, বিভিন্ন বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠানের যে গবেষণা, তাতে তারা বলছে যে ট্যাক্স দুনিয়ার বাংলাদেশের যত সমস্যা ইজ অফ ডুইং বিজনেস বা ফরেন ইনভেস্টমেন্টের, সেটা হচ্ছে এই রেভিনিউ সিস্টেমের ভিতরে। এরা এই সিস্টেমটা এতই ঘুরে ধরা পুরনো, যেটাকে টোটালি পরিবর্তন করা দরকার। যদি না করা হয় তাহলে রেভিনিউ কোনোদিনই বাড়বে না। ইভেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে আমাদের আগের 1983 সালের অ্যাক্টটাকে 2023 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেখানে শুধু একটি মাত্র পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে যে শুধু অ্যাডভান্স ট্যাক্স নেওয়ার প্রভিশনগুলো বাড়ানো হয়েছে, আর কোনো পরিবর্তন করা হয়নি। এখন বহুদিন ধরে ডোনাররা বলছিল, অর্থনীতিবিদরা বলছিল, যিনি পলিসি তৈরি করেন তিনি ইমপ্লিমেন্ট করলে পলিসিটা হবে ইমপ্লিমেন্ট করার সহজ পদ্ধতি, এবং দুর্নীতির কথা তো বাদই দিলাম। এখন এইটাকে অ্যাড্রেস করার প্রাইমারি পদক্ষেপ ছিল যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টকে আলাদা করা। সেই আইনটা যখন করা হলো, সেটা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে প্রচন্ড চাপ আসলো। তারপরে ওরা আবার আমলাতন্ত্র আবার এই ড্রাফট করতে যে একটা চালাকি করলো, সেটা হচ্ছে যে ওরা এমনভাবে আইনটা প্রভিশনটা করলো যাতে অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরাই এই দুইটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়। তখন এটা সুযোগ পেয়ে গেল এনবিআর এর কর্মকর্তারা। তারা বললো যে আমরা সারা জীবন চাকরি করি রেভিনিউ ডিপার্টমেন্টে, আমরা চেয়ারম্যান হব না, অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা অন্য মন্ত্রণালয়ের কাজ করে তারা এসে চেয়ারম্যান হয়ে যাবে, এটা হতে পারে না। এটার বেসিসে যে আন্দোলন হলো, তার যাই হোক একটা সমাধান হলো অ্যামেন্ডমেন্ট করে। কিন্তু এখন পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই সরকার এই বিলটাকে সংসদে পাশ করবে না, এরকম একটা রিপোর্ট এসছে। এটা যদি হয়, আমরা এনবিআর বা রেভিনিউ ডিপার্টমেন্টের রিফর্মের প্রাইমারি স্টেজে ছিলাম, শুধুমাত্র আইনটা করেছি সেপারেট করে বিভিন্ন রুল পলিসিগুলোকে স্টাডি করে এগুলোকে চেঞ্জ করা, এগুলো যুগোপযোগী করা, এগুলো শুরুই করা যায়নি। এর ভিতরেই সরকার চলে গেল, নতুন সরকার এটাকে পাশ করবে না বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, পত্রিকা তাই রিপোর্ট। তার মানে আমাদের এই যে বড় রেভিনিউর যে শর্টফল, টার্গেট থেকে শর্টফল সবসময় শর্টফল, এবং এইটাকে সাবসিডি দেওয়ার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য ব্যাংকিং সিস্টেম থেকে লোন নিতে হয়। এবং তার মানে কি, যে টাকাটা প্রাইভেট সেক্টরে ইনভেস্টেড হতো প্রোডাকশনে, সেটা না হয় সরকার সেটা আনপ্রোডাক্টিভ সেক্টরে সরকারি কর্মকর্তাদের বেতন পেনশন দেওয়া বা অন্যান্য অনুন্নয়ন বাজেট ক্ষেত্রে টাকাটা খরচ করা হবে। তাহলে আপনি উন্নয়নের কথাও ভাববেন, রিয়েল পলিসিটাও নিবেন না। ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো পলিসি করে দিল, আইন করে দিয়ে গেল, সেটাও আমরা ঠিকমতো আইনটা পাশ করবো না। আমি একটু আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাই যে আমরা যখন এই আইনটি অন্তর্বর্তীকালীন সরকার করছিল, বলা হচ্ছিল যে আমলাতন্ত্রের যে বিষয়টি আপনি বললেন, যে একপক্ষীয় তাদেরই নেতৃত্বে থাকবে প্রশাসন ক্যাডারের, তার বাইরেও একটি আলোচনা এসেছিল যে যারা দীর্ঘদিন ধরে এই আর্থিক খাতের অলিগার্ক বা ব্যবসায়িক খাতের অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, তারাও কোনোভাবে চাচ্ছিল না যাতে এই পৃথকীকরণটি হয়। পৃথকীকরণটি হলে ওই অলিগার্ক শ্রেণী তারা ওই এনবিআরকে যেভাবে নাচায় সেভাবে নাচাতে পারবে না। সেই বাধার মুখ থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে আসলো বা ওভারকাম করলো। এখন আবার রাজনৈতিক সরকারের সময় ওই অলিগার্করা চেপে বসলো কিনা এই আইন সংসদে উত্থাপনের ক্ষেত্রে বাধা হয়ে, সেরকম কি কোনো? আমার কাছে মনে হয় এই পয়েন্টটা একটা কাগজে বাঘের হুমকির মতো মনে হয় আমার কাছে। বিজনেসম্যানরা কোনোদিন কোনো পলিসি সরকারের প্রভাবান্বিত করতে পারে, এত বড় একটা পলিসি, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আর তখন যে বিজনেস কমিউনিটির একটা গ্রুপ যে
তাদের সাথে কথা বলেছে, সেটা হচ্ছে এই যে 4-5 জন বিজনেস লিডারের সাথে 10-12 জন এনবিআর এর কর্মকর্তার বৈঠক হয়েছে। বৈঠকের পরে তারা তাদের মুখের বক্তব্যটাকে নিয়ে সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে গেছে, মধ্যস্থতা করেছে বলে আমি দেখেছি। কিন্তু তাদেরকে সেই যাদের কথা বলছেন আমরা, না, তাদেরকে তো অলিগার্ক শ্রেণীর ভিতরে আমরা ফেলি না। না, আমরা বলি কিন্তু আপনি যেটা বলছেন, আমি যে প্রথম বক্তব্য দিলাম সেটার সাথে কনফ্লিক্টিং হয়ে গেল। কারণ এনবিআরএ এবং রেভিনিউ ডিপার্টমেন্টের রিফর্মের জন্য বিজনেসম্যানরাই দাবি করে, আন্দোলন করে। রিয়েল বিজনেসম্যানরা চান, ইন্ডিভিজুয়াল কোন নেতা, বিজনেস নেতা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু বলে, সেটা সমগ্র ব্যবসায়ী কমিউনিটির বক্তব্য নয়। তো সুতরাং আমরা বিজনেস কমিউনিটি কিন্তু বলে যে রেভিনিউ রিফর্ম করতে হবে, ইজি করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে, তাদের অ্যাক্টিভিটিস গুলো প্রিডিক্টেবল করতে হবে। আমি একটা জিনিস ইম্পোর্ট করলে আমার কত টাকা ট্যাক্স হবে অথবা ইম্পোর্ট কস্ট কত হবে আমি এটা জানি না। এটা বিকজ অফ দি হেজিনেস অফ দি ল। কারণ এত বেশি পাওয়ার কর্মকর্তাদের হাতে, রেভিনিউ কর্মকর্তাদের হাতে, যে কোনো সময় ওরা পেনাল্টি করে দিতে পারে, যে কোনো সময় ট্যাক্স চেঞ্জ করে দিতে পারে, এইচএস কোড চেঞ্জ করে দিতে পারে, এইচএস কোড চেঞ্জ করে দিতে পারে। এবং এই ব্যাপারে তাদের ঘুরে ফিরে যে ক্ষমতা, অ্যাবসলিউট ক্ষমতা। তো সুতরাং বিজনেস কমিউনিটি এটাকে বাধা দিয়েছে, এটা সরাসরি আমি আসলে সমর্থন করি না এই কথাটা। তবে এটি সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। এখন সরকার ইচ্ছা করলেই করতে পারে, এবং এটি রাজস্ব বিভাগের জন্য বা রাজস্ব আহরণের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে আমরা দেখি। অবশ্যই ইতিবাচক। ধন্যবাদ হবে জনাব এম এ সিদ্দিকী। আমি একটু আবার আসতে চাই মাজিদুল হক আপনার কাছে। আপনি বলছিলেন যে সরকারের যে নানানমুখী চাপ, তার মধ্যে বৈদেশিক মুদ্রার একটি চাপ থেকেই যায়, ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, আমদানি নির্ভরতা বাড়তে লাগবে, বা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন প্রাইস হাইক হয়ে যাবে তার প্রভাব আমাদেরকে উপর সরাসরি সেটি এসে বৈদেশিক মুদ্রার উপরে পড়বে। আমরা এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা একটু জানতে চাই যে আমাদের উন্নয়ন সহযোগী যারা, তারা কিভাবে দেখছে আমাদেরকে। আমরা সেখান থেকে যদি সাপোর্ট না পাই, সরকার যদি ব্যাংক ব্যবস্থার উপরে, যেটি এমএসসি থেকে বলছিলেন, ব্যাংক ব্যবস্থার উপরে যদি সরকার পরিচালনার ব্যয় ব্যাংক ব্যবস্থা থেকে নেয়, তার প্রভাব অর্থনীতিতে কি পড়তে পারে? যে দেখেন, যে খুব ভালো প্রশ্ন করছেন, যে পরিচালন ব্যয়টা এখন আমাদের নির্বাহ করতে হচ্ছে ঋণ করে নির্বাহ করতে হচ্ছে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে ব্যাংক ব্যবস্থার কথা একটু বলি, স্যার তো বলেই দিচ্ছে। সেটা হচ্ছে যে এই ফিসক্যাল ইয়ারে আমার ঋণ নেওয়ার কথা ছিল 1,04,000 কোটি টাকা ব্যাংকিং সিস্টেম থেকে, সেখানে আমি অলরেডি নিয়েছি 1,12,000 কোটি টাকা, আরো 2-3 মাস বাকি আছে। তাহলে 1,30,000 কাছাকাছি চলে যাবে হয়তো সম্ভবত। সব থেকে বড় অ্যালার্মিং বিষয় হলো যে সরকার যে ব্যাংক ব্যবস্থা থেকে যে ঋণ নিচ্ছে, এটা তো আমার অর্থনীতির ভাষায়, যদি টেকনিক্যাল ভাষায় বলে, লিকুইডিটি ট্র্যাপ হচ্ছে বিজনেস ফার্ম ঋণ পাচ্ছে না, প্রোডাক্টিভ সেক্টর ঋণ পাচ্ছে না, ঋণ পাচ্ছে আনপ্রোডাক্টিভ সেক্টর। তাহলে তো আমার অর্থনীতির চাকা কোনোভাবে ঘোরানোর সম্ভাবনা আমি দেখছি না। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিচ্ছে, এখন ভালো কথা, কিন্তু এখন বৈদেশিক উৎস থেকেও তো আমি ঋণ নিতে পারি। বৈদেশিক উৎসের ঋণ ছাড় কিন্তু কমে গেছে অনেক, এই ট্রেন্ডটা কিন্তু 1-1.5 বছরে অনেক কমে গেছে। এখন IMF, আমাদের উন্নয়ন সহযোগী ADB, ওয়ার্ল্ড ব্যাংক বেশি হয়তো আমাদেরকে ঋণ দেয়। IMF এর সাথে আমাদের ঋণ কর্মসূচির আওতায় আমরা আছি। এখন এই মুহূর্তে সরকারকে এখন যেটা করতে হচ্ছে, মানে বাজেট ফাইন্যান্সিং যে আছে সামনের দিনে, এবং বাজেট ঘাটতির জন্য তো আমাকে ঋণ নিতে হবে। সরকারকে আসলে ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নেওয়াটা আসলে কমাই দিতে হবে। আমাকে যদি বৈদেশিক উৎস থেকে আমি ঋণ নিতে পারি, সেই ঋণটা যদি আমি সফট লোন পাই, এখনো সফট লোন পাওয়ার আমার সম্ভাবনা আছে, যেহেতু আমার LDC গ্রুপ এর ভিতরে আছে, এখন সফট লোন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বৈদেশিক উৎস থেকে, বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, দাতা সংস্থার কাছ থেকে দ্বিপক্ষ ঋণ। তবে আরেকটা কথা আমি আপনাকে বলবো, আমি বলেছি যে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া এখন যুক্ত হবে, কারণ যদি ঋণের সুদের হার কম এবং গ্রেস পিরিয়ড যদি বাড়িয়ে নিতে পারি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বিগত সরকার যেটা ভুল করেছে, মানে ইচ্ছা করে ভুল করছে কিনা আমি জানি না, যে দ্বিপক্ষ ঋণে যাওয়া যাবে না। কারণ দ্বিপক্ষ ঋণে কিন্তু আপনার দ্বিপক্ষীয় যে ঋণটা নেওয়া হয় তার তদারকি থাকে না, সেখানে দুর্নীতি থাকে, সেখানে লিকেজ বেশি থাকে, সেখানে স্বার্থের বিষয়টা
থেকে যাই, যদি আমি ভারতের কাছ থেকে ঋণ নিই, চীনের কাছ থেকে ঋণ নিই, রাশিয়ার কাছ থেকে ঋণ নিই, সুতরাং দ্বিপক্ষ ঋণে যাওয়া যাবে না, আমাদেরকে যেতে হবে বহুজাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদেরকে ঋণটা নিতে হবে। মানে আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা থেকে আমাদেরকে, এখন মনে করেন যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, চায়না লেড নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু ঋণ নিতে চাচ্ছে, সেও আপনার ওয়ার্ল্ড ব্যাংকের আদলেই কিন্তু সে মানে তার স্ট্রাকচার তৈরি করছে, কিন্তু আমরা হয়তো রাজনৈতিক কারণে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের দিকে আমরা যেতে চাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু ঋণ দিতে চাচ্ছে এবং ঋণ পাওয়ার জন্য যে সক্ষমতা, এই কথাটা একটু বলি সুন্দর ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ঋণমান ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। মুডিস, ফিস, S&P গ্লোবাল, ইউএস বেসড রেটিং এজেন্সিগুলো বাংলাদেশের ঋণমান সক্ষমতা যে বাংলাদেশে হারাই যাচ্ছে দিনে দিনে। তো যখন আপনি ঋণ প্রদান করবে তখন তো তারা এটা দেখবে, কোয়ার জিডিপি অনুপাত দেখবে, আমি যে রিজার্ভ ম্যানেজমেন্টে আমি রিজার্ভের কোন পজিশনে আছি সেটা তো তারা দেখবে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের রপ্তানি আয় কমে যাচ্ছে, রপ্তানি বাজার বৈচিত্র্য করতে পারেনি, রেমিটেন্সের বাজার বৈচিত্র্য করতে পারেনি, শ্রম বাজার সংকটে রয়েছে, শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি ইনভেস্টমেন্ট নাই, সুতরাং তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? উন্নয়ন সহযোগীরাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে, পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করব, সরকার চেষ্টা করবে, সেই আশাবাদ রাখতে চাই। নিব আরেকটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমরা আমাদের আলোচনার বিষয় আপনাদেরকে জানিয়েছি আমাদের অতিথি কারা রয়েছেন তাদের সাথে। সরাসরি ফিরতে চাই আলোচনায়। আমি আলোচনা আবার শুরু করতে চাই জনাব MS সিদ্দিকী আপনাকে দিয়ে। আমরা এই নতুন সরকার দায়িত্ব নেবার পর আমরা তার আগেই দেখেছি যে অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আগে সরকার অর্থনীতিকে ICUতে রেখে গিয়েছিল, তারা বেডে ফিরিয়ে এনেছিল। নির্বাচিত সরকার চাচ্ছিল সেটিকে সচল করতে, তারই মধ্যে এই জ্বালানি সংকট বা যুদ্ধের ডামাডোল, এই পরিস্থিতিতে যে অর্থনীতি চাপের মুখে পড়েছে, বহুমাত্রিক চাপে, সেখান থেকে উত্তরণে এই নতুন সরকারের কি করণীয় আছে বলে মনে করেন? প্রথমে বলবো যে যুদ্ধ বন্ধ করার মতো সক্ষমতা বাংলাদেশের নেই। বাংলাদেশ সরকারকে প্রথমত ইমোশন ফ্রি হইতে হবে। এখন বিপদের সময় রেশনাল হতে হবে। সেই রেশনাল হওয়ার কথা হচ্ছে যে আমি ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়নের চিন্তা না করে কিভাবে রেস্কিউ করা যায় ইকোনমিকে, এটার ভিতরে প্রথম হচ্ছে যে কিচ্ছতা সাধন, আনপ্রোডাক্টিভ যে খরচগুলো আছে এগুলোকে বন্ধ করতে হবে। লাক্সারি ইম্পোর্ট যে আগের সরকার করেছিল ক্রাইসিস পিরিয়ডে, লাক্সারি ইম্পোর্টটা কমিয়ে দেওয়া দরকার। তবে র মেটেরিয়াল সাপ্লাইটা স্টেডি যেন, ইন্টারমিডিয়েট বা প্রাইমারি প্রোডাক্টগুলো, এটা না থাকলে আবার প্রোডাকশনের কাজ চাকা চলবে না। তার সাথে সাথে লক্ষ্য রাখতে হবে আমাদের এগ্রিকালচার হচ্ছে আমাদের প্রাণ অর্থনীতির। সেখানটায় অলরেডি ফার্টিলাইজারের ক্রাইসিস দেখা দিয়েছে। অল্টারনেট সোর্স থেকে যেভাবেই হোক ফার্টিলাইজারের সরবরাহ ঠিক রাখতে হবে, কারণ আমাদের এমনিতেই তো খাদ্য ঘাটতি আছে 20 লক্ষ মেট্রিক টন, সেটা ইম্পোর্ট করার মতো আমাদের টাকার সংস্থান হবে কিনা। আর আরো জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যেমন তেল ডিস্ট্রিবিউশনে একটা মিসম্যানেজমেন্ট দেখা যাচ্ছে, জ্বালানি তেলে চোরাচালান কারবারি হচ্ছে। তো এটার বেশিরভাগ অংশই তো সরকারের নিয়ন্ত্রণে, তারপরে আবার এটা কি করে টাকা তেল পাচার হয়ে যায়, এইটাকে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে লক্ষ্য রাখতে হবে। আর সোর্স করার ব্যাপারে অল্টারনেট সোর্স থেকে পেট্রোল, ডিজেল বা ফুয়েল, সব ধরনের ফুয়েল আনার জন্য সরকার অলরেডি করছে, 2-3টা অল্টারনেট সোর্সে চলে গেছে অলরেডি। এগুলোকে আরো এক্সপ্লোর করতে হবে, করে এই যতদিন এই যুদ্ধ না থামে অথবা মিডল ইস্টের সোর্সগুলো যতদিন পর্যন্ত সচল না হয় ততদিন পর্যন্ত আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি সকল সেক্টরে সকল ধরনের রাষ্ট্রের সাথে, এখানে কোনো ইমোশনাল সম্পর্ক না নিয়ে, সকল রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আমাদেরকে বেস্ট সোর্স থেকে জিনিস, প্রাইমারি এনার্জি এবং অন্যান্য প্রোডাক্ট সোর্সিং করতে হবে এবং করে এটাকে ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে হবে। আর ইন্টারনালি আমরা একটু আগে রেভিনিউ কালেকশনের কথা বলেছি, রেভিনিউ কালেকশন বিরাট একটা ইস্যু, কিন্তু এখন অলরেডি কমে গেছে। আমাদের এই ক্রাইসিস পিরিয়ডে আমাদের রেভিনিউ বাড়ানো দরকার। তো আমরা কি করে শর্ট টার্ম যে রিফর্মগুলো আছে NBR এর, সে শর্ট টার্ম রিফর্মগুলো এখন আমাদের করে ফেলা উচিত, করে দ্রুত আমাদেরকে রেভিনিউ বাড়ানো দরকার। এবং এই ব্যাপারে সকলেই সরকারকে সহযোগিতা না করলে সরকার হয়তো পারবে না, কিন্তু সরকারকে প্রথমে এগিয়ে আসতে হবে যে আইন কানুনগুলো রিফর্ম করে
পলিসিগুলোকে রিফর্ম করে সবাইকে অ্যাট্রাক্ট করতে হবে, অর্থাৎ দুষ্টের শাসন শিষ্টের পালন, এই পলিসিতে যেতে হবে। এবং এটা যদি না যাওয়া যায়, আমরা তাহলে রেভিনিউ কালেকশন যদি ঠিকমতো না করতে পারি, তাহলে আমাদের ব্যাংকিং সোর্স থেকে লোন করতে হবে। মাজেদ যেটা একটু আগে বললো যে আমরা ফরেন সোর্সের দিকে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত, কারণ ফরেন সোর্সে ইন্টারেস্ট কম, খুবই সত্য কথা। এখানে IMF এর একটা কিস্তি কিন্তু ছাড় আমরা ডিসেম্বরে পাই নাই। বর্তমান সরকারের সাথে আলোচনা করে যে IMF বলেছে রিফর্মের ব্যাপারে, ইকোনমিক অবস্থার ব্যাপারে রিটার্ন তাদেরকে একটা রিপ্লাই দিতে, এটাকে আমি সতর্ক সংকেত হিসাবে দেখতে চাই যে ওরা লিখিত কেন চাইলো। তো তার মানে কি যে তথ্যগুলো আছে যেগুলো তারা একটু যাচাই বাছাই করতে চায়, তার মানে IMF এর এই টাকাটা অবশ্যই আমাদের পাওয়া উচিত। এবং IMF এর যেসব রিফর্ম প্রপোজাল আছে সেগুলোকে ডিউলি অনার না করলে এইরকম একটা পরিস্থিতিতে আসলে ভুল করে ফেলবে। তবে মোরলেস আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকেই বিশ্বব্যাংক IMF এর ব্যাপারে অনেক অ্যালার্জি আছে, কিন্তু তাদের পলিসি আর ডি বেসড। আমরা অতীতের অভিজ্ঞতা দেখেছি আমাদের বিভিন্ন সরকার ইমোশনাল সিদ্ধান্ত নেয় এবং রাজনৈতিক এজেন্ডা বেসিস করে সিদ্ধান্ত নেয়, অর্থনীতির থিওরি অনুযায়ী হয় না। কিন্তু যখন IMF সামনে আসে, ওরা কিন্তু মোটামুটি অর্থনীতির একটা অ্যাভারেজ ফর্মুলা অ্যাপ্লাই করে, অর্থাৎ ওদের ফর্মুলাটা হয়তো একটা জেনারেল ফর্মুলা 10টা দেশের জন্য একরকম হয়, আমাদের জন্য কান্ট্রি স্পেসিফিক হয়তো সেটা হয় না পুরোপুরি, কিন্তু বাই অ্যাট লার্জ ওইটা কিন্তু একটা ভালো পলিসি। সুতরাং আমার মনে হয় IMF কি বলে ওদের সাথে আলোচনা করা দরকার। আবার রিটেন তথ্য চেয়েছে, সেটাতে কোনো মিস ইনফরমেশন যাতে না যায় এটা দেখতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্বব্যাংক এবং IMF এর মতো সংস্থাগুলো যদি বাংলাদেশ সরকারের উপর আস্থা হারায়, তাহলে আমরা কিন্তু আসলেই বিপদে পড়ে যাব। কারণ ওদের লোনের টাকার ইন্টারেস্ট অলমোস্ট ফ্রি, লেস দেন 0.5%। তো ওইটা না হয়ে আমরা বিভিন্ন বিদেশি ব্যাংক থেকে 3% ইন্টারেস্টে যদি টাকা নেই, যেটা ও বলছিল মাঝে যে বাইলেটারাল লোন আমরা নেব না, এই ব্যাপারগুলো আমাদেরকে আসলে অ্যাভয়েড করতে হবে। টাইড লোনগুলো আমরা পরিহার করি। আনপ্রোডাক্টিভ যেসব ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আছে তাদের জন্য যে টাইড লোনগুলো আছে আমরা ওগুলো রিভিউ করা দরকার। ধন্যবাদ জনাব MS সিদ্দিকী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আলোচনা শেষ করবো জনাব মাজেদুল হক আপনার কাছ থেকে। আমরা দেখছি যে জ্বালানি নিরাপত্তা, জ্বালানি সংকট আছে, সেটিকে জ্বালানি নিরাপত্তা তৈরি করবার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে খাদ্য নিরাপত্তাও কিন্তু একটি হুমকির মুখোমুখি আমরা পড়তে পারি বলে শঙ্কা বিভিন্ন জায়গা থেকে এসছে। আপনি যেটি বলছিলেন যে কৃষিতে যদি আমরা পর্যাপ্ত ডিজেল সাপ্লাই না দিতে পারি, সেচ যদি ঠিক না থাকে, যেটি মাজেদ ভাই আমাদের সিদ্দিকী ভাই বলছিলেন যে সারের সাপ্লাই যদি না থাকে, তাহলে ইন্টারনালি আমাদের যে প্রোডাকশন সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, এই জায়গাগুলোতে সরকার কি করতে পারে, কি করণীয়, সেক্ষেত্রে আমাদের যারা যে ইম্পোর্ট সোর্সগুলো আছে তাদের সাথে আমাদের সম্পর্কগুলো কেমন হওয়া উচিত বলে মনে করেন? সরকারের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কি কি সিদ্ধান্ত নিতে পারে সরকার? যে দেখুন, প্রথমে আমি জ্বালানি নিরাপত্তার কথা বলি। জ্বালানি নিরাপত্তা করার জন্য সরকারকে যেটা করতে হবে, রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি নীতি যেটা আছে, 2016 সালে নবায়নযোগ্য জ্বালানি নীতি করা হয়েছিল। তখন সরকার বলেছিল 2021 সালে আমি নবায়নযোগ্য জ্বালানি থেকে 10% বিদ্যুৎ উৎপাদন করব। সেটা এখন রয়েছে 3%-এর ভিতরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে পৃথিবীর সব দেশই নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেছে। বাংলাদেশ এটা অনেক পিছিয়ে ছিল। পাকিস্তানের অবস্থান অনেক ভালো নবায়নযোগ্য জ্বালানিতে, শ্রীলঙ্কার নবায়নযোগ্য জ্বালানিতে অনেক ভালো, চীন ভালো করেছে। বাংলাদেশের তো পলিসি ছিল 2004 সালে 5 সালে যে সরকার ক্ষমতা ছিল, সেই সরকার গ্যাস উত্তোলনের জন্য অনেকগুলো আপনার কর্মপরিকল্পনা নিয়েছিল, সেটা পরিপালন করা হয়নি। এখন এই মুহূর্তে যেটা আমাদেরকে করতে হবে, যে গ্যাস ক্ষেত্র যেটা 29টা গ্যাস ক্ষেত্র আছে, সেখান থেকে 20টা থেকে আমরা উৎপাদন করতে পারছি। 9টা টেকনিক্যাল প্রবলেম, এটাকে রাতারাতি সমাধান করতে হবে। রাষ্ট্র চাইলে এটা সম্ভব। আরেকটা বিষয় হলো যে গ্যাস কূপ খনন করার ব্যবস্থা করতে হবে। যদিও নতুন সরকার ক্ষমতায় এসে বলছে যে 28 সালের ভিতরে 100টার উপরে আমি গ্যাস কূপ খনন করবো, এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু এটা করার জন্য তো আমার সক্ষমতা বাড়াতে হবে, আমার রাজস্ব সক্ষমতা বাড়াতে হবে, আমার দরপত্র আহ্বান করতে হবে বিদেশি কোম্পানিকে আনার জন্য। আরেকটা কথা বলছিলেন যে খাদ্য নিরাপত্তার কথা। খাদ্য নিরাপত্তা এটাকে
এটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে ম্যাথমেটিক্যালি যেটা বললাম যে সারের সমস্যা, ডিজেলের সমস্যা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে দেশগুলো থেকে আমরা খাদ্য আমদানি করতাম, তাদের সাথে যে যদি সম্পর্ক বৈরী হয়ে থাকে, হতে পারে রাজনৈতিক সম্পর্ক বৈরী হতে পারে, ভালো হতে পারে, সম্পর্ক ভালো করার মাধ্যম দিয়ে এবং আপনার রাজনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যম দিয়ে, রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি করার মাধ্যম দিয়ে, কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি করার মাধ্যম দিয়ে প্রত্যেকটা দেশের সাথে আমাকে এখন সম্পর্ক ভালো রাখতে হবে। না হলে আজকে যে এমন দেশও আছে 6 ঘন্টার ভিতরে আমার পেঁয়াজ দরকার, 5 ঘন্টার ভিতরে আমার আলু দরকার, আদা দরকার। সুতরাং আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে যেন আমাদের সম্পর্কটা ভালো থাকে। বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে দেখেন যে আজকে আমি যে পদ্মা ব্রিজটা করেছি, ভুল কোথায় ছিল আমাদের? পদ্মা ব্রিজের রিটার্ন তো শুধু গাড়ি আসা যাওয়া করবে, যাত্রীবাহী গাড়ি, সেটা না। পদ্মা ব্রিজের রিটার্ন কখন আসবে? যখন আপনার রিজনাল কানেক্টিভিটি বেড়ে যাবে, যখন আপনার ইন্টারন্যাশনাল বাণিজ্য বাড়বে এই পদ্মা ব্রিজ দিয়ে, তখনই আপনার রিটার্ন আশা করবে। কিন্তু আমরা অনেকগুলো প্রকল্প করেছি, সেই প্রকল্পগুলো থেকে কিন্তু আসলে দরকার রিজনাল কানেক্টিভিটি, না হলে আমাদের রিটার্ন আসবে না, আমরা ঋণ পরিশোধ করতে পারবো না। সুতরাং আমরা ওইদিকে না যে আমরা বলছি যে কর্ণফুলী টানেল দিয়ে 1500 গাড়ি যাবে দিনে, এখন যাচ্ছে 5টা গাড়ি। সুতরাং আমরা তো এই সমস্ত দিকেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আরেকটা কথা আপনি বলছিলেন যে অলিগার্কদের কথা। বর্তমান সরকার যে যদি অলিগার্কদেরকে নিয়ে যদি পলিসি ফ্রেম করে, তাহলে সরকার ফেল করবে, ইকোনমি ফেল করবে। ভারতের আপনার 2014 সালের আগে ভারতের অর্থনীতি 10ম অর্থনীতি ছিল। ভারতের অর্থনীতিতে কখনো অলিগার্কদের পলিসি মেকিং এ নিয়ে আসে নাই। মোদী সরকার যদিও আপনার আদানিকে নিয়ে একটা বিবাদে পড়েছে, কিন্তু ভারতের অর্থনীতিতে কিন্তু কখনো অর্থনীতির পলিসি মেকিং জায়গাগুলোতে কখনো অলিগার্করা অবস্থান ছিল না। সুতরাং আমরা ভারত থেকেও আমরা শিক্ষা নিতে পারি বা অন্যান্য দেশ থেকেও শিক্ষা নিতে পারি। আরেকটা কথা আমি আপনাকে বলবো যে জিডিপির কথা, যে আপনি বলছিলেন যে ইনফ্লেশনের একটা কথা, ইনফ্লেশন যে আমরা মার্চ মাসে ইনফ্লেশন আমরা কমিয়েছি, এই যে বিবিএস নিয়ে একটু নানা সমালোচনার ভিতরে জন্ম দিচ্ছে। বিবিএস কে পুনর্গঠন করার জন্য আমাদের টাস্ক ফোর্সও করা হয়েছে অন্তর্বর্তী সরকার, সেই টাস্ক ফোর্স কিন্তু এখন ডেড হয়ে গেছে আমি জানি না। বিবিএস এর তথ্য সবসময় বলছে জিডিপি বাড়িয়ে দেখিয়েছে। জিডিপি কেন বাড়িয়ে দেখেছি বিগত সরকারগুলো? কারণ ঋণ টু জিডিপি যে রেশিও যদি আমার কম থাকে, তাহলে তো আমি ঋণ নিতে পারবো, কারণ আমার তো রাজস্ব সক্ষমতা বাড়ছে না সরকারের। সরকার দেখছে আমি যদি জিডিপির আকার বাড়াতে পারি, তাহলে তো আমি ঋণের পরিমাণ কমায় দেখাতে পারবো, বিদেশিরা আমাদেরকে ঋণ দিবে। সুতরাং মানে নানা ধরনের উন্নয়ন বয়ান, নানা ধরনের আপনার যে আমি বলবো যে করাপ্টেড ডাটা নিয়ে আমরা আসলে জনগণকে রিপ্রেজেন্ট করেছি, তার ফলাফল কিন্তু এখন জনগণ পাচ্ছে। সুতরাং যে বিবিএস কে আসলে ঢেলে সাজানোর একটা সময় কিন্তু আসছে, এবং নতুন সরকারের কাছে অনুরোধ থাকবে যেন ডাটা ম্যানিপুলেশন না করে জনগণকে রিপ্রেজেন্ট করা না হয়। কারণ মালয়েশিয়ার অর্থনীতির সাইজ হচ্ছে $470 বিলিয়ন, বাংলাদেশের অর্থনীতির সাইজ হচ্ছে $460 বিলিয়ন, যদিও আমরা বলি $350 বিলিয়ন, তাই না? মালয়েশিয়ার যে $470 বিলিয়ন অর্থনীতি, মালয়েশিয়ার যে বৈচিত্র্য এনেছে, অবকাঠামোমূলক বৈচিত্র্য, তার সার্ভিস কোয়ালিটির যে বৈচিত্র্য, বাংলাদেশের $460 বিলিয়ন অর্থনীতি নিয়ে বাংলাদেশ কি মালয়েশিয়ার কাছাকাছি যেতে পেরেছে? মোটেই পারে নাই। সুতরাং আমরা শুধু উন্নয়নের বয়ান, আমরা জিডিপি প্রবৃদ্ধি, আমরা ইনফ্লেশন কম, এই বিষয়গুলো থেকে যেন আমরা দূরে থাকি। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি খাদ্য নিরাপত্তার কথা বললাম, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে হয়তো আমাদের হয়তো গম আমদানি করতে হবে, হয়তো আমার 5 বছর ধরে গম আমদানি করবো, আমরা এলএনজি আমদানি করব। বাংলাদেশের অর্থনীতির যে সক্ষমতা, বাংলাদেশের যে চ্যালেঞ্জ বাড়ছে সামষ্টিক অর্থনীতিতে, গতকাল অর্থমন্ত্রী বলছে অর্থনীতির রক্তক্ষরণ চলছে। এই মুহূর্তে আমি যদি কোনো পণ্য ক্রয় করতে যাই, আমদানি করতে যাই, আমাকে কম্পিটিশন মার্কেটে যেতে হবে। আমি যেন প্রাইস কম্পিটিশনের মাধ্যম দিয়ে আমি যেন যেখানে আমি কম পাবো সেখান থেকে আমদানি করব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইউএস এর যে চুক্তিটা, এটা বাংলাদেশকে ভোগাবে সামনের দিনে। ধন্যবাদ জনাব মাজিদুল হক, ধন্যবাদ জনাব এম এস সিদ্দিকী আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানটাতেই। তার আগে শুধু জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।